আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি ক্লাসে। আজকে আইসিটির আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা থেকে একটা সৃজনশীল 100% তোমার পরীক্ষায় আসবেই। তাছাড়া 4 থেকে 6টি এমসিকিউ তোমার পরীক্ষায় আসবে। তো বুঝতেই পারছো এই ক্লাসটা তোমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি ক্লাসটি যদি মনোযোগ দিয়ে করো, আমাদের হয়তোবা 3 বা 4টি ক্লাস লাগবে এই 4 অধ্যায়ের বেসিকটা শেষ করতে। অর্থাৎ শুধু বেসিক না, আমরা অ্যাডভান্স জিনিসগুলো আলোচনা করব, অর্থাৎ যেগুলো পরীক্ষায় আসবে। তার পরবর্তীতে আমরা সৃজনশীল, বোর্ড পরীক্ষার সৃজনশীল ও এমসিকিউ প্রশ্ন কিন্তু আলোচনা করব। তো তুমি যদি মনোযোগ দিয়ে প্রত্যেকটা ক্লাস দেখো, চতুর্থ অধ্যায় নিয়ে তোমার ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। হয়তো সবার আগে পরীক্ষার হলে তুমি চতুর্থ অধ্যায় থেকেই অ্যান্সার করবে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো ভালোভাবে পড়লে পরীক্ষায় কমন পাওয়া সম্ভব। তুমি পুরো সেশন জুড়ে আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ তোমার এই চতুর্থ অধ্যায়ের সকল সমস্যা দূর হয়ে যাবে। তো চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করব। তার আগে তোমরা আমাকে জানাও যে তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে রাখবা। পরবর্তীতে যখন আবার রিভিশন দেওয়ার প্রয়োজন পড়বে, তখন তুমি ক্লাসটা শেয়ার করে রাখলে তুমি পরবর্তীতে সেটা দেখে রিভিশন দিতে পারবা, কোনো সমস্যা হবে না। তো আমি দেখি আমার সাথে কে কে যুক্ত হয়ে গেল। ওকে। তো ওকে, তোমরা যারা যুক্ত হয়েছে তারা একটু আমাকে কনফার্ম করবা যে হচ্ছে কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমাদের এই 4 অধ্যায়ের একদম A to Z সবকিছু আমরা ইনশাল্লাহ 3 থেকে 4টা ক্লাসের মধ্যে সমাধান করে ফেলবো। এখানে কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন হচ্ছে টেবিল, তারপর হচ্ছে ইমেজ, হাইপার লিঙ্ক, তারপর হচ্ছে লিস্ট। এগুলো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এগুলো ইনশাল্লাহ কোডিং করার মাধ্যমে হচ্ছে শিখবো, কোনো প্রবলেম হবে না। তো তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যেন তারাও যুক্ত হয়ে যায় আমাদের সাথে। ওকে। রাকিব ইসলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এমডি মিজান, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে এমডি মেজবাউল ইসলাম, অল ইজ ক্লিয়ার, ওকে। তারপর হচ্ছে শামট বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারুফা জান্নাত, হ্যাঁ ঠিকঠাক আছে সবকিছু। আচ্ছা, তার পরবর্তী আমরা যদি দেখি আয়েশা সুলতানা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া সুলতানা, সবকিছু ক্লিয়ারই আছে। ওকে, সবাই যুক্ত হতে থাকুক, আমরা হচ্ছে পড়ালেখা শুরু করব। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি, যেটা সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের প্রথমে কিছু থিওরি আছে, থিওরি থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে। তো আমরা থিওরিটা প্রথমে শুরুতে আলোচনা করব না। কেন থিওরি আলোচনা করব না? কারণ থিওরি যখন আমরা আলোচনা করি, শুরুতে আলোচনাগুলো একটু বোরিং মনে হতে পারে। আমরা আজকে সরাসরি HTML নিয়ে আলোচনা শুরু করে দিব। এর পরবর্তীতে আজকে ক্লাসের শেষের দিকে একটু থিওরি আলোচনা করব, পরের ক্লাসের শেষের দিকে একটু থিওরি আলোচনা করব। আমরা পরে পরে একটু একটু থিওরি আলোচনা করে ইনশাল্লাহ আমরা হচ্ছে আমাদের থিওরি পার্টও শেষ হয়ে যাবে। সো থিওরির জন্য আমরা আলাদা কোনো ডেডিকেটেড ক্লাস রাখবো না। আমরা কি করব, প্রত্যেকদিন কিছু HTML কোড করব, HTML কোড শিখবো, এবং তার পরবর্তীতেই আমরা কি করব, ওই প্রত্যেকটা ক্লাসের শেষের দিকে থিওরির কিছু কিছু অংশ শেষ করে ফেলবো। তাহলে থিওরিটা শিখা আমাদের জন্য এত প্যারা হবে না। একসাথে অনেকগুলো থিওরি অংশ শিখালে হয় কি, পোলাপাইনে আর ভাল লাগে না, পোলাপাইনে মনে হয় যে না, এটা আমার আর ভাল লাগছে না, সে হচ্ছে আর পড়তে যাচ্ছে না। সেজন্য আমরা থিওরি অংশটা প্রত্যেক দিন আমরা কিছু কিছু অংশ শিখে ফেলবো। তাহলে আমাদের 3-4টা ক্লাসে যখন আমরা HTML কোড শেষ হবে, তখন আমাদের থিওরি অটো শেষ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে থিওরি পার্ট, যেটা সেটা হচ্ছে আমরা এখন আলোচনা করবো না। এগুলো হচ্ছে আমাদের থিওরি পার্ট। এগুলো আমরা ক্লাসের শেষের দিকে ইনশাল্লাহ আলোচনা করে দিব। যেমন হচ্ছে ওয়েব পেজ, ওয়েবসাইট, আইপি অ্যাড্রেস, ডোমেন নেম, সার্চ ইঞ্জিন, ওয়েব ব্রাউজার, ইউআরএল, ওয়েবসাইটের প্রকারভেদ, পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ, ওয়েবসাইটের কাঠামো, এই সম্পর্কে প্রত্যেকদিন একটা দুইটা টপিক করে আলোচনা করতে করতে ইনশাল্লাহ আমাদের এগুলো সমাধান হয়ে যাবে। তো আজকে আমরা সরাসরি যেখানে যাব সেটা হচ্ছে আমাদের এই যে সরাসরি আমাদের কোডে আমরা চলে আসবো, অর্থাৎ HTML কোডে। দেখো, এখানে প্রথমে আমরা যদি দেখি HTML এর বেসিক সম্পর্কে আলোচনা করব। HTML কোথায় আসলে করে, কোডটা কোথায় করে, এটা সম্পর্কে 2-1 মিনিট আলোচনা করে দিব। অনেকে প্র্যাকটিক্যাল HTML করতে চায়, তাদের জন্য আলোচনা করে দিব। তাছাড়া হচ্ছে HTML এর এলিমেন্ট স্ট্রাকচার, HTML এর যে ট্যাগ গুলো আছে সেগুলো স্ট্রাকচারটা কেমন হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। এবং HTML এর যে স্ট্রাকচারটা, HTML এর কাঠামোটা কেমন হয়, HTML এর একটা কোড করতে গেলে কোন কাঠামো ফলো করে কোড করতে হবে, সেটা আমরা আলোচনা করব। এবং কিছু HTML এর বেসিক ট্যাগ সম্পর্কে, যেমন হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এমটি বা ফাঁকা ট্যাগ, এই সম্পর্কে আমরা আলোচনা করব। এবং সর্বশেষ আমরা ফরম্যাটিং ট্যাগ কি জিনিস, ফরম্যাটিং ট্যাগ কোনগুলো, খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসে এবং
সিকিউতে আসে। এবং কমেন্ট, HTML এ যে আমরা কমেন্ট করি সেই কমেন্ট আমরা কিভাবে করতে পারি সেগুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে দেখব। তো বুঝতেই পারছো HTML এর একদম হাতে খড়ি থেকে তোমাকে শেখানো হচ্ছে। শুধু যে হাতে খড়ি বেসিক শেখাবো তা না, এখানে আমরা HTML এর বেসিক শেখার পর আমরা HTML এর যে অ্যাডভান্স জিনিসগুলো আছে যেমন নেস্টেড লিস্ট, তারপরে হচ্ছে লিস্টের ভিতরে দুই তিনটা মানে নেস্টেড লিস্টের যত কমপ্লেক্স ভার্সন আছে সবগুলো ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব আমাদের সিকিউ ক্লাসে। তাছাড়া যে আমাদের সৃজনশীল অংশে আমরা আরো কিছু আলোচনা করব, যেমন টেবিলের ভিতরে লিস্ট থাকে, টেবিলের ভিতরে ইমেজ থাকে, এরকম অনেক কমপ্লেক্স জিনিস আমরা দেখি মাঝে মাঝে পরীক্ষায় আসে, ওইগুলো আলোচনা করে দেওয়া হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। তাছাড়া এমসিকিউ পড়ানোর টাইমে তোমাদের বিগত 8 বছরে যতগুলা টাইপের এমসিকিউ আসছে চতুর্থ অধ্যায় থেকে সবগুলা টাইপের এমসিকিউ সমাধান করে দিব, যেন এই এমসিকিউ নিয়ে চতুর্থ অধ্যায়ে তোমার আর কোনো সমস্যা থাকে না। তার পরবর্তীতে হচ্ছে তোমাদের বলে রাখি, এই চতুর্থ অধ্যায়ের এমসিকিউ থেকে মিনিমাম 4টা থেকে সর্বোচ্চ 6টা প্রশ্ন তোমার আসতে পারে তোমার বোর্ড পরীক্ষা এই অধ্যায় থেকে। তো বুঝতেই পারছো, ক্লাসটা মনোযোগ দিয়ে করো, সবগুলা ক্লাস ইনশাল্লাহ তুমি পরীক্ষার হলে শেষ হাসি তোমারই হবে। আচ্ছা, এখন আসা শুরুতে আমরা আলোচনা করি যে আমাদের HTML এর বেসিক জিনিসগুলো। দেখো HTML এর পূর্ণরূপটা যদি আমরা একটু জানতে চাই, HTML এর পূর্ণরূপটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ক নাম্বার এবং এমসিকিউর জন্য। দেখবা তোমাদের পরীক্ষায়, পরীক্ষা তো এখন HSC 25-এর জন্য, HSC 25-এর আমি বললাম তোমাদের বোর্ডের মিনিমাম 4-5টা বোর্ডে দেখবা এমসিকিউ বা ক নাম্বার এটা চলে আসছে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML এর পূর্ণরূপ। বানানটা ভালো করে দেখতে হবে, কারণ তোমাকে যখন অপশন দিবে অপশনগুলো একটু চেঞ্জ করে দেয়। চেঞ্জ করে দেয় বলতে আমি কি বুঝাচ্ছি, অপশনগুলো একটু 19-20 করে দেয়, মানে হালকা চেঞ্জ, যেমন হাইপার এখানে HI দিয়ে দিতে পারে। তো তুমি উচ্চারণ করার টাইমে হয়তো একই রকম দেখতেছো, কিন্তু আসলে এক না, কিন্তু HY হবে। আচ্ছা, এখন এই HTML দিয়ে কি করা হয়, দেখো আমরা মানুষরা যদি আমরা বলি আমাদের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা গঠন করছে কে? আমাদের এই স্ট্রাকচারটা গঠন করছে, আমাদের স্ট্রাকচারটা গঠন করছে আমাদের কঙ্কালতন্ত্র। আমাদের কঙ্কালতন্ত্র, আমরা এখন কঙ্কালতন্ত্রের জন্য আমরা দাঁড়ায় থাকতে পারতেছি। আমাদের শরীরে যদি কঙ্কালতন্ত্র না থাকতো বা কঙ্কাল যদি না থাকতো, আমরা একটা মাংসপিণ্ড থাকতাম, এছাড়া আর কিছু হতো না। কঙ্কালের জন্যই কিন্তু আমাদের এই বিভিন্ন ধরনের শেপ, আমাদের হাত এরকম, তারপরে মাথা এরকম, আমরা দাঁড়ায় থাকতে পারতেছি। তার মানে আমাদের শেপটা গঠন করছে কে? আমাদের কঙ্কাল। ঠিক একটা ওয়েবসাইটের মধ্যে আমরা দেখি যেখানে ছবি আছে, ওইখানে ভিডিও আছে, ওইখানে একটা লেখাটা একটু মোটা করে আছে, ওইখানে একটু চিকন করে আছে, বিভিন্ন রকমের জিনিস আমরা দেখি। তো এই একটা ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা গঠন করা হয় এই HTML দ্বারা। তার মানে HTML হচ্ছে একটা ওয়েব পেজ বা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার গঠন করে। তার মানে কি, ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরির জন্য বহুল ব্যবহৃত একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আবার এটা প্রশ্ন আছে, HTML কি টাইপের ল্যাঙ্গুয়েজ? HTML হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তার মানে ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরির জন্য ব্যবহৃত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি আমাদের এই HTML। আচ্ছা, এই HTML-টা আবিষ্কার করেন এই ভদ্রলোক, ওনার নাম হচ্ছে স্যার টিম বার্নার্স-লি। 1990 সালে HTML আবিষ্কার করেন, এটা মনে রাখবা, স্যার টিম বার্নার্স-লি HTML আবিষ্কার করেন এবং সেটা 1990 সালে। আচ্ছা, তাহলে HTML এর এই জিনিসগুলো আমরা জানবো। এখন HTML এর কোডগুলো কোথায় করবে? HTML কোড মোবাইলে করতে পারো, বিভিন্ন ওয়েবসাইট আছে ওয়েবসাইটে করতে পারো, তোমার কাছে যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে বিভিন্ন সফটওয়্যার আছে সেই সফটওয়্যার ব্যবহার করে করতে পারো। এটা তোমার জানা খুব বেশি জরুরি না, কারণ হচ্ছে এগুলো পরীক্ষায় এত বেশি আসবে না। তারপরও মাঝে মাঝে চলে আসে যে টেক্সট এডিটর, নিচের কোনটি টেক্সট এডিটর, এরকম আসে। তো দেখো আমাদের এই HTML কোড যদি আমরা করতে যাই, আমরা HTML কোডটা কোথায় কোথায় করতে পারি? দেখো HTML কোডটা আমরা নোটপ্যাড প্লাস প্লাস, এই যে এটা হচ্ছে নোটপ্যাড, এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, ভিজুয়াল স্টুডিও কোড। পার্সোনালি আমি এটা খুব পছন্দ করি, আমি এখানে কোড করি। তো ভিজুয়াল স্টুডিও কোড, তাছাড়া আছে অ্যাটম, আরো অনেক ব্র্যাকেটস, আরো অনেকগুলো আছে। এছাড়াও ডাইরেক্ট এগুলো ছাড়াও তুমি সরাসরি ওয়েবসাইটে সার্চ দিয়ে ওয়েবসাইটের মধ্যে কোড করতে পারো। তার মানে আমরা এখানে যা বুঝতে পারলাম যে আমাদের এই HTML এর যে কোডগুলো আমরা করব সেগুলো করার জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে করতে পারি, সেগুলো হচ্ছে এটা। আচ্ছা, এর পরবর্তীতে আসলে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা এমসিকিউ, এডিটরে যেমন একটা ফাইল আমরা দেখবা, আমাদের যে ছবিগুলো, আমাদের মোবাইলে যে ছবিগুলো থাকে, এই ছবিগুলোর শেষে একটা এক্সটেনশন থাকে। যেমন একটা ছবির লাস্টে দেখবা .png লেখা, কোন ছবির লাস্টে দেখবা .jpg লেখা, jpeg লেখা, ওয়েব লেখা। এই .jpg এগুলোকে বলা হয় এক্সটেনশন। তো এই HTML ফাইল, তুমি যে ফাইলে কোডটা করবা, যেখানে কোডটা করবো, এটাকে সেভ করবা না? অবশ্যই সেভ করবা। তবে সেভ করবা যেই নামে, সেই নামের শেষে একটা এক্সটেনশন দিতে হবে এই HTML এর কোড করার টাইমে, কারণ ওই এক্সটেনশনটা যদি না দাও
তোমার কোডটা HTML এর মতো বিহেভ করবে না, HTML এর মতো কাজ করবে না। তাহলে সেই এক্সটেনশনটা কি দিতে হবে? সেই এক্সটেনশনটা দিতে হবে .html অথবা .html, না দিলেও চলে, বাট এটা বেশিরভাগই থাকে অপশনে .html। তো মনে রাখবা HTML ফাইলের এক্সটেনশনটা হতে হবে .html, মাস্ট বি এটা হতে হবে, না হলে HTML কোড কাজ করবে না। তো এটা নোট করে রাখো। আচ্ছা, তো এর পরবর্তী আমি বলে রাখছি প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ। তুমি যদি আজকের ক্লাস না দেখো, মনে করো যে আমি পারি পরবর্তী ক্লাসে যাও, অনেক কিছুই তুমি পারবা না, কারণ আমি হয়তো এখানে এমন অনেক কথা বলবো যেটা পরবর্তী ক্লাস আমি বলবো না। আমি ওই ক্লাসে শুধু রেফারেন্স দিব, আগের ক্লাসে পড়ে আসছি। তো আগের ক্লাসটা যদি তোমার না করা থাকে, পরবর্তীতে ওই ক্লাস বুঝবা না। সেজন্য তোমাকে যে কাজটা অবশ্যই করতে হবে, তোমাকে মনোযোগ দিয়ে হচ্ছে এই ক্লাস সবগুলা ক্লাস দেখতে হবে। তো তোমাকে বললাম HTML তোমাকে আমি একদম খাওয়াই দিব, একদম বাইটা বুইটা যেমনে মন চায়, মানে যত সহজে তোমাকে খাওয়াই দেওয়ার দরকার আমি খাওয়াই দিব, শুধু তুমি নিতে পারলেই হয়েছে, এই হচ্ছে কথা। তো মনোযোগ দিয়ে ক্লাস করো, ক্লাসটা শেয়ার করে রাখো, আমি যেগুলো বলি সেগুলো সুন্দর করে নোট করে রাখো। ইনশাল্লাহ এই চতুর্থ অধ্যায় তোমার সবচেয়ে ফেভারিট একটা অধ্যায় হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে আসো এলিমেন্টের স্ট্রাকচার। দেখো আমরা এতদিনে অলরেডি HTML কোড করার টাইমে বুঝে গেছি এখানে আমাদের কিছু জিনিস আমরা কিভাবে কোডটা করতে হয়, ওই যে কেমন অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে কোড করতে হয়, তো সেই অ্যাঙ্গেল ব্র্যাকেটের হিসেবে আসি। সো একটা জিনিস মনে রাখো যে আমরা যখন ওয়েবসাইটে দেখি কোনো লেখা অনেক মোটা করে আছে, কোনো লেখা অনেক চিকন করে আছে, আবার একটা ছবি আছে, আবার একটা ভিডিও আছে, আবার একটা কালারফুল ছবি আছে, আবার লেখা বাঁকা আছে, তো এই যে লেখাগুলো এগুলোকে এরকম করে কে? এই যে লেখা বাঁকা হয়ে যায় কেন, লেখা মোটা হয়ে যায় কেন, লেখা চিকন হয়ে যায় কেন, এই স্কোয়ারের টুটা উপরে উঠে গেছে কেন, H2O এই টুটা নিচে নেমে গেছে কেন, এই যে এইসব অরিয়েন্টেশন, এইসব যে চেঞ্জেস গুলা আসতেছে, এই চেঞ্জেস গুলা কিসের মাধ্যমে হয়? HTML এর মাধ্যমে এগুলো করা যায়। তবে এই কাজটা করার জন্য আমাদের নির্দিষ্ট কিছু জিনিস জানতে হবে, করতে হবে, তাহলেই হবে, না হলে তো হবে না। আমি এখন বললাম বন্ধু তুমি এটাকে টুকে নিচে নামায় দাও, তাহলে তো HTML তো মানুষের মতো না যে আমার কথা শুনে সে টুকে নামায় দিবে। তো এই জন্য কিছু কোড লিখতে হবে। সো এখন মনে করো তুমি যদি টুকে নিচে নামাইতে চাও, ওই যে H2O এর টুকে নিচে, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট করতে চাও, এই টুকে একটা ট্যাগের ভিতরে রাখতে হবে। এখন ট্যাগ, ভাই ট্যাগ কি জিনিস? আমি জানি তোমরা সবাই জানো ট্যাগ কি জিনিস, আমি ধরে নিচ্ছি তুমি কিছুই জানো না, এই হিসাবে তোমাকে পড়াচ্ছি। দেখো ট্যাগ হচ্ছে কি, মনে করো ট্যাগ এমন একটা বাক্স যেখানের মধ্যে এই টুটা রাখলে টুটা নিচে চলে যাবে, অর্থাৎ ওই বাক্সের কাজই হচ্ছে নিচে নামায় দেওয়া। তো ওই বাক্সের মধ্যে যদি তুমি টুকে রাখো, সে নিচে নামায় দিবে টুকে, ওই যে H2O এর টুকে। এই যে H2O মনে করো, এই যে এখানে যদি আমি খেয়াল করি, এই যে দেখো এই জায়গায় আমি H2O, এই যে টুটার নিচে, এই নিচে নামায় দেওয়ার জন্য একটা বাক্স আছে, HTML থেকে সিলেক্ট করে দেওয়া আছে একটা বাক্স, ওই বাক্সের মধ্যে টুকে রাখলেই টু নিচে নেমে চলে আসে। এখন এই বাক্সটা দেখতে কেমন? ভাই কোডের মধ্যে কি তাহলে কি আমি এরকম বাক্স এঁকে টু লিখবো? অনেকটা এরকম, বাট এরকম আমরা বাক্স আঁকবো না, HTML এর বাক্সটা দেখতে একটু অন্যরকম। তো HTML এর বক্সটা কেমন সেটা এখন আমরা দেখবো। দেখো HTML এর বক্সটা দেখতে হচ্ছে এই যে এইরকম। আমি এটা দেখানোর আগে আমি নিজে একটু তোমাদেরকে করে দেখাই, তাহলে বুঝতে পারবা। মনে করো এখন আমি বললাম যে বাক্স, তো তুমি বললা ভাই তাহলে কি আমি H2 এইভাবে লিখবো, H, তার পরবর্তীতে হচ্ছে এই যে H কি রে, H, তারপর একটা বাক্সের মধ্যে আমি 2, তারপর ও লিখবো, তাইলে ওয়েবসাইটের মধ্যে এখন H2 এইভাবে দেখাবে। এইভাবে করবো আমি। সো বাক্স ঠিক আছে, আমি বাক্সের মধ্যে 2 ঢুকেছি, বাট বাক্সটা আমি এইভাবে রাখবো না। বাক্সটা আমি রাখবো কিভাবে? বাক্সটা রাখবো আমি এইভাবে, দেখো H, এই যে দেখো H, তারপর হচ্ছে সাব, এই যে সাব SUB, সাব, এর ভিতরে আমি 2 রাখবো, এই যে সাবটা ক্লোজ করে দিলাম। এরপরে আমি লিখবো হচ্ছে, আচ্ছা এটা এখানে হবে না, ও একটা জিনিস খেয়াল করো, এখানে কিছু নাই, দেখো H, তার পরবর্তীতে হচ্ছে সাব 2, সাব ও। এখন ভাই এই সাব আসলো কোত্থেকে? এটাই হচ্ছে বাক্স। এই যে সাব দিয়ে বাক্সটা শুরু বুঝায়, এই যে সাব দিয়ে বাক্সটা কোন বাক্স? ওই যে বাক্স টুকে নিচে নামায় দিবে, এই বাক্সটা শুরু বুঝায় এটা, আর এটা দিয়ে শেষ বুঝায়। তো শুরু আর শেষের মধ্যে পার্থক্য কি? দেখো বাক্সের নাম হচ্ছে সাব, এখানেও সাব আছে, বাট শুরু বোঝানোর টাইমে শুধু সাব লেখা থাকে, আর শেষ বোঝানোর টাইমে সাবের আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকে।
তো এটা হচ্ছে বাক্স, এই বাক্সের ভিতরে আমি টু লেখার কারণে এই সাব বাক্সের কাজ হচ্ছে টুকি নিচে নামায় দেওয়া, তার মানে এইচ এই টুকি নিচে নামায় দিবে ও, ওয়েবসাইটে লেখাটা এমন দেখাবে কেন, কারণ টুটা সাব বাক্সের ভিতরে আছে এই জন্য টুর নিচে নেমে গেছে, আর সাব বাক্সের কাজ হচ্ছে টু নিচে নামায় দেওয়া। তো এখানে টু না লিখে যদি আমি থ্রি লিখতাম তাহলে এখানে থ্রি নিচে নেমে লেখা হইতো। এই হচ্ছে কথা। তো এই বাক্সটাকে আসলে বাক্স বলা হয় না, HTML এর ভাষায় ট্যাগ বলা হয়। তো একটা ট্যাগ, এটা শুরুর ট্যাগ, এটা হয় শেষ, এটা দিয়ে শুরু বোঝায়, এটা দিয়ে শেষ বোঝায়। আর এই শুরু আর শেষের মধ্যে আমি যেটাই লিখি না কেন, যেটাই রাখি না কেন, ওই বাক্সের বা ওই ট্যাগের কাজ যেটা, এই ভিতরের লেখাটা সেই রকম বিহেভই করবে। যেমন এই সাবের কাজ হচ্ছে সাবস্ক্রিপ্ট করে ফেলা, লেখাকে নিচে নামায় ফেলা, এই জন্য এটার ভিতরে আমি যাই লিখি না কেন সেটাকে নিচে নামায় ফেলবে। এই হচ্ছে আমাদের কাহিনী। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, তো এখন আমরা যদি এখানে একটু দেখি, যে দেখো আমরা সাধারণত একটা ওয়েব পেজকে অনেক অংশ দেখে থাকি, যেমন হেডিং লেখা একটু বড় থাকে, কিছু লেখা একটু ছোট থাকে। তো এই প্রত্যেকটাই হচ্ছে আসলে HTML এর এলিমেন্ট। এটা লেখার নিয়ম হচ্ছে, দেখো শুরু করতে হয় কিভাবে, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে, ওই যে নাম আমাদের একটু আগে নাম ছিল সাব, সাব লেখা থাকবে, আর শেষ করতে হয় কি দিয়ে, ওই সাবই লেখা থাকবে, যার সামনে একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে। এটা সেটা নিয়ে খুব হাইপার হওয়ার কিছু নেই, আমরা প্র্যাকটিস করতে করতে এটা এমনিই জানা হয়ে যাবে। তার মানে শুরু হয় এভাবে, শেষ হয় হচ্ছে আমাদের এইভাবে। আশা করি এটা মাথায় ঢুকলো সবার। আচ্ছা, এতটুকু জিনিস তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। এতটুকু জিনিস ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। কমেন্ট কোড থেকে দেখছেন? কমেন্ট আইডিকেশনের ফেসবুক পেজ থেকে দেখছি। আইডিকেশনের মেইন পেজ যেটা, সেই পেজ থেকে আমি দেখছি। ওকে, সেই উর্মিন দীপ্তি বলছে জি ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার আসো এর পরবর্তীতে যদি আমরা আলোচনা করি, যে হচ্ছে আমাদের HTML এর যে স্ট্রাকচার, একটা HTML এর কোড করতে গেলে তো ভাই আমি শুধু কোড করে দিলেই হবে না, একটা স্ট্রাকচার ফলো করে আমাদের কোড করতে হবে, তাই না? তোমাকে যদি এখন বলা হয় যে হ্যাঁ তুমি ক্লাস 1 এ ফাইনাল পরীক্ষা দিবা, এখন তুমি ডাইরেক্ট ফাইনাল পরীক্ষা বসে যেতে পারো না, তোমাকে ভর্তি হতে হবে, ক্লাস করতে হবে, সব অন্যান্য যে ফর্মালিটিস গুলো আছে সেগুলো মেনটেন করে তারপর পরীক্ষার হলে বসতে হবে। তো সেম ভাবে HTML কোড করতে গেলে আমি সরাসরি কোড লেখা শুরু করে দিতে হবে না, কোড কোনটা দিয়ে শুরু করতে হবে, কিভাবে শেষ করতে হবে, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো HTML এর কোড যদি তুমি করতে যাও, সর্বপ্রথম তোমাকে যে কাজটা করতে হবে, HTML ট্যাগটা ব্যবহার করতে হবে। যে দেখো HTML এর ট্যাগ, এই যে HTML ট্যাগ দিয়ে শুরু হয়, HTML ট্যাগ শেষ হয়। এরপরে দুইটা অংশ থাকবে, মেইন দুইটা অংশ, একটা হচ্ছে এই হেড আর একটা হচ্ছে এই বডি। একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। মানুষের মতো চিন্তা করতে পারো, এটা হচ্ছে মানুষের উপরে থাকে হেড, তারপরের অংশ হচ্ছে বডি। তার মানে এই HTML এর ভিতরে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। হেডের ভিতরে আরেকটা ট্যাগ থাকে, সেটা হচ্ছে টাইটেল। এটার মধ্যে ওয়েবসাইটের টাইটেল আমরা লিখবো আর কি। তো টাইটেল কি করে না করে সেগুলো আমরা পরে দেখবো, বাট HTML স্ট্রাকচারটা এমন হয়। আমরা একটা HTML একটা ওয়েবসাইটে যা দেখি, যত কিছু দেখি, সবকিছু এই বডি ট্যাগের ভিতরে থাকে। অর্থাৎ বডি ট্যাগের ভিতরে তুমি যাই লেখো না কেন, যাই দাও না কেন, সে সবকিছু এই বডি ট্যাগের ভিতরে থাকবে। তুমি যাই দাও না, আমরা ওয়েবসাইটে যাই দেখি, একটা ওয়েবসাইটে যে লেখা, ছবি যা দেখি, সব এই বডি ট্যাগের ভিতরে থাকে। তাহলে ভাই হেড ট্যাগে কি থাকে? হেড ট্যাগে ওয়েবসাইটের ফন্ট কেমন হবে না হবে, অনেক হিডেন জিনিসপাতি হেড ট্যাগের মধ্যে থাকে। তাছাড়া হেড ট্যাগের মধ্যে একটা ওয়েবসাইটের টাইটেল থাকে, যেটা একদম উপরে ব্রাউজারের উপরে ছোট করে লেখা থাকে। ফেসবুক, মনে করো ফেসবুকে ঢুকলে উপরে ফেসবুক লেখা থাকে, ইউটিউবে ঢুকলে ইউটিউব লেখা থাকে উপরে ছোট করে। পিসি দিয়ে বা কম্পিউটার দিয়ে যদি ঢুকো তাহলে দেখতে পারবা। তো হেড ট্যাগ, ওই টাইটেল ট্যাগ থাকে ওইখানে আর কি। এই আর বাট ওয়েবসাইটে যা দেখি আমরা, A to Z সবকিছু এই বডি ট্যাগের ভিতরে থাকে। এটাই হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার। ঠিক আছে, এই যে দেখো, এটা হচ্ছে HTML এর ডকুমেন্ট শুরু হয়েছে, এই যে এটা দিয়ে বোঝায় HTML এর ডকুমেন্টটা শুরু হয়েছে, এটা দিয়ে বোঝায় HTML এর ডকুমেন্টটা শেষ হয়েছে। এর পরবর্তীতে দেখো, এই হেড ট্যাগ দিয়ে বোঝায় ওই ওয়েব পেজ বা ওয়েবসাইট সম্পর্কিত অনেকগুলো তথ্য, যে এখানে টেক্সট গুলা কেমন হবে, কি টাইপের হবে, ফন্ট সাইজ কত হবে না হবে, ও এই সব কিছু আর কি আমাদের হেড ট্যাগের মধ্যে থাকে। আর এই টাইটেল হচ্ছে ওয়েব পেজের শিরোনাম, মানে এই তোমার যে ওয়েবসাইট বা ওয়েব পেজটা, ওটা কি, ওটার নাম কি দিতে চাচ্ছ, এক ওয়ার্ডে বা দুই ওয়ার্ডে, সেটা তুমি উপরে এখানে দেখাতে চাচ্ছ, সেটা হচ্ছে এই টাইটেলের মধ্যে থাকে। সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, কোনো সমস্যা নেই। এর পরবর্তীতে দেখো বডি ট্যাগ। বডি ট্যাগ হচ্ছে ওয়েব পেজের উপাদান ধারণ করা, অর্থাৎ ওয়েবসাইটে আমরা যা দেখি সবকিছু এই বডি ট্যাগের মধ্যেই থাকে। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা বোঝা হয়ে গেল। এখন আসো একটা গুরুত্বপূর্ণ জিনিস, হেডিং ট্যাগ। ঠিক আছে, এই হেডিং ট্যাগটা খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ এই হেডিং ট্যাগ তোমার এই হেডিং ট্যাগ হচ্ছে পরীক্ষায় কোনো না কোনো জায়গায় পেয়ে যাবে হেডিং ট্যাগ সম্পর্কিত প্রশ্ন। এখন হেডিং ট্যাগটা কি, এটা হচ্ছে অনেক বড় একটা প্রশ্ন ভাই, হেডিং ট্যাগটা কি? দেখো, হেডিং ট্যাগটা হচ্ছে
তুমি কোনো একটা অনুচ্ছেদ, কোনো একটা টপিক, নিউজ পেপার হোক, বই হোক, যেখানেই পড়ো না কেন, একটা জিনিস দেখবা এর হেডিংটা অনেক বড় করে লেখা থাকে। যেমন মনে করো বলা হলো যে এক জায়গায় যে হচ্ছে তোমার কি বলা হয় যে কোন একটা সম্পর্ক, একটা কাহিনী মনে করে বলা হলো, ঠিক আছে? তো ওই কাহিনী সম্পর্কিত যে মেইন লাইনটা সেটা অনেক বড় করে লেখা থাকে নিউজ পেপারের মধ্যে, এর পরবর্তীতে ছোট করে তার বর্ণনা দেওয়া থাকে, ঠিক আছে না? মনে করে বলে ফেললো যে এ কি করলো আই এডুকেশন, ঠিক আছে, এরকম একটা নাম, মানে হেডলাইন দেওয়া থাকলো এ কি করলো আই এডুকেশন, এরপর এই লেখাটা অনেক বড় করে থাকবে, এরপর নিচে লেখা থাকবে আই এডুকেশন এই ভালো কাজ করেছে, বাট হেডলাইনে একদম বড় করে মানে মানুষের চোখে পড়ে এরকম দেয়। তো এই হেডলাইন গুলো, এই লেখাগুলো বড় করে দেখা, কোন একটা জিনিসের হেডলাইন লেখার জন্য যে বক্স বা হচ্ছে আমাদের ট্যাগ থাকে, সেই ট্যাগ গুলোকে বলা হয় হেডিং ট্যাগ। এই হেডিং ট্যাগ হচ্ছে টোটাল 6টি। দেখো বলা আছে খবরের কাগজ বা অন্য কোথাও আমরা মাঝে মাঝে শিরোনাম বা হেডিং দেখি, ওয়েব পেজ ও HTML এর মাধ্যমে হেডিং এ দেওয়া যায়। তো এইরকম হেডিং ট্যাগ আছে টোটাল 6টি। যে 6টা কি কি? H1 থেকে শুরু করে H6 পর্যন্ত এই টোটাল 6টা হেডিং ট্যাগ আছে। দেখো H1 থেকে শুরু করে H6 পর্যন্ত কয়টা হেডিং আছে? টোটাল 6টা হেডিং আছে। তো সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1 আর সবচেয়ে ছোট হেডিং ট্যাগ হচ্ছে H6। H7 8 নামে কোনো ট্যাগ নাই। আবার বলে দেখছি, H1 থেকে H6 পর্যন্ত এই টোটাল 6টা হেডিং ট্যাগ। তো ট্যাগ শুরু হয় এভাবে, শেষ হয় এভাবে। তো এর ভিতরে যে লেখাটা লিখবো সেই লেখাটা দেখতে এইরকম একটু বড় করে দেখাবে, H2 এর মধ্যে আরেকটু ছোট দেখাবে, H3 এর মধ্যে আরেকটু ছোট, তাও এরকম H6 এর মধ্যে আরো ছোট, এরকম ভাবে হচ্ছে আমাদের দেখায়। এটাই হচ্ছে আমাদের HTML এর হেডিং ট্যাগের কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হেডিং ট্যাগটা আসলে কিভাবে কাজ করে থাকে। এখন তোমরা যদি দেখতে চাও যে হচ্ছে ভাই এটা আসলে কিভাবে কাজ করে, তো চলো আমরা একটু প্র্যাকটিক্যাল কোডিং এর মাধ্যমে এটা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? প্র্যাকটিক্যাল কোডিং এর মাধ্যমে তোমরা W3 স্কুল HTML লিখে সার্চ দিলে চলে আসবে। কি W3 স্কুলস HTML, এটা লিখে সার্চ দিলেই দেখবা চলে আসবে। তো এখানে তুমি মনে করো যে এই যে এই জায়গার মধ্যে এই ট্রাই ইট ইউরসেলফ, এখানে যদি ক্লিক করি দেখো এখানে কিছু একটা জিনিস দেখাচ্ছে। এই যে দেখো এখানে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তো এখানে আশা করি এই যে হ্যাঁ তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। এই জায়গায় দেখো এখানে HTML এর কোডটা পুরোপুরি আছে। এই যে HTML হেডের ভিতরে টাইটেল সব আছে। আমরা বোল্ড ট্যাগের ভিতরে কাজ করব। সো এখন আমি এখানে যদি তোমাদেরকে দেখাই যে এই জায়গার মধ্যে, ওকে, আমি যদি তোমাদেরকে এখানে দেখাই, দেখো এখানে যদি খেয়াল করো এই জায়গার মধ্যে লেখা আছে যে দিস ইজ এ হেডিং। এটা কোনটা? আচ্ছা, পি ট্যাগটা আমি ক্লোজ করে দিলাম। নরমাল পি ট্যাগটা, আমি পি ট্যাগের কাজ কি সেটা আমরা পরে দেখব। পি ট্যাগটা আপাতত ক্লোজ। ওকে, দেখো দিস ইজ এ হেডিং, এই লেখাটা দেখো কত বড়। এটাকে যদি এখন আমি রান করি, ওকে, এই যে দেখো দিস ইজ এ হেডিং লেখাটা দেখাচ্ছে। ভালো কথা ভাই, কিন্তু এটা কোন ট্যাগের মধ্যে আছে? H1 ট্যাগের মধ্যে আছে। এখন এই দিস ইজ এ হেডিং 1 লিখে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হেডিং 1। আচ্ছা, এখন যদি আমরা রান করি, এই যে দিস ইজ এ হেডিং 1 কত বড় করে দেখাচ্ছে দেখতে পাচ্ছ। এখন যদি আমরা H1 এর পরে H2 ট্যাগ ব্যবহার করি, ঠিক আছে, কোন ট্যাগ? H2 ট্যাগ ব্যবহার করি। এই যে দেখো আমরা এখন এখানে H2 ট্যাগ ব্যবহার করলাম, মনে করো যে H2 ট্যাগ ব্যবহার করলাম। আর এটা আমি যদি এখন ক্লোজ করে দিলাম, মনে করো ক্লোজ করতে হয় কিভাবে? ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা এটা ক্লোজ করতে হবে। সো ফরওয়ার্ড স্ল্যাশ, এটার মধ্যে আমি এই যে এখানে আমি H2 দিলাম, H2 এর ভিতরে আমি লিখলাম, মনে করো যে হচ্ছে দিস ইজ এ হেডিং 2, ঠিক আছে, দিস ইজ এ হেডিং 2। আচ্ছা, এখন তোমরা এখানে খেয়াল করো যে আমি এই জায়গায় কি করলাম? উপরেরটা হেডিং 1 যেটা H1 ট্যাগের মধ্যে আছে, নিচেরটা হেডিং 2 যেটা H2 ট্যাগের মধ্যে আছে। এখন যদি আমি এটাকে রান করি, দেখো দেখছো হেডিং 1টা কত বড় করে দেখাচ্ছে আর হেডিং 2টা কত ছোট করে দেখাচ্ছে। হেডিং 3 আরো ছোট দেখাবে, হেডিং 4 আরো ছোট দেখাবে, হেডিং 5 আরো ছোট দেখাবে, হেডিং 6 আরো ছোট দেখাবে। তার মানে সবচেয়ে ছোট হচ্ছে হেডিং 6, এর নিচে আর নাই। আর সবচেয়ে বড় হচ্ছে হেডিং 1। এটাই হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। তো নোট করে লিখে রাখো, হেডিং ট্যাগ 6টি, সবচেয়ে বড় হেডিং ট্যাগ H1, সবচেয়ে ছোট হেডিং ট্যাগ H6। হেডিং ট্যাগ সম্পর্কে আলোচনা শেষ। ইনশাআল্লাহ পরীক্ষা এখন হেডিং ট্যাগ নিয়ে যে প্রশ্নে আসুক না কেন অ্যান্সার করতে পারবে। আচ্ছা, এবার আসো, হেডিং ট্যাগ তো বুঝলাম ভাই, সবচেয়ে বড় হেডিং ট্যাগ, ছোট হেডিং ট্যাগ এগুলো বুঝলাম।
এবার আমরা আলোচনা করব যেটা, সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এই প্যারাগ্রাফ ট্যাগটা আসলে কি? এটা অনেক বেশি ব্যবহৃত একটা ট্যাগ, অর্থাৎ যে কোনো ধরনের লেখা, নর্মাল যে কোনো লেখা আমরা এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখবো। এই যেমন তুমি হেডিং লিখলা, যে কোনো কিছু সম্পর্কে একটা হেডিং লিখলা, এরপর কি বর্ণনা লিখবা না? এই বর্ণনাটা কোন ট্যাগে লিখবে? বর্ণনা তো নর্মাল লেখা, নর্মাল লেখা টেক্সটে লেখা হয়। আমরা নর্মাল লেখাগুলো লিখতে হলে এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা লিখবো। এই প্যারাগ্রাফ ট্যাগটা পি ট্যাগ দ্বারা বোঝানো হয়, পি দিয়ে প্যারাগ্রাফ ট্যাগ বোঝানো হয়। নর্মাল যে কোনো টেক্সট আমরা লিখবো হচ্ছে এই প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগের মাধ্যমে। তার মানে পি ট্যাগের মাধ্যমে আমরা প্যারাগ্রাফ গুলো লিখে থাকি। যে কোনো নর্মাল টেক্সট আমরা যে কোনো অনুচ্ছেদ লিখতে আমরা এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখে রাখি। যেমন দিস ইজ এ প্যারাগ্রাফ ট্যাগ, এই পি ট্যাগের মধ্যে যদি আমরা লিখি দিস ইজ এ প্যারাগ্রাফ, তার মানে এটা নর্মাল দেখাবে। ঠিক আছে, এই যে দেখো এটারও আমরা এক্সাম্পল দেখে ফেলি। এই যে দেখো এখানে আমরা যে এই S2 কেটে আমি এটার নাম দিয়ে দিলাম পি ট্যাগ। ঠিক আছে, যে পি ট্যাগ, এখানে আর হেডিং না লিখে এখানে আমি লিখে দিই দিস ইজ এ প্যারাগ্রাফ। ওকে, এটার নাম দিয়ে দিলাম প্যারাগ্রাফ। খেয়াল করো। ওকে, সো এটা হচ্ছে নিচেরটা হচ্ছে, উপরেরটা কিন্তু H1 হেডিং, আর নিচেরটা হচ্ছে প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ, পি ট্যাগের মধ্যে আমি লিখছি। এখন যদি আমি এটাকে রান করি, এখন যদি আমি এটাকে, ওকে দেখো দিস ইজ এ প্যারাগ্রাফ লেখাটা কত ছোট দেখাচ্ছে, একদম নর্মাল একটা লেখার মতো দেখাচ্ছে, আর হেডিংটা একটু বোল্ড, মোটা করে বড় করে দেখাচ্ছে। তো হেডিং ট্যাগের কাজই হচ্ছে বোল্ড করে, মোটা করে, বড় করে দেখা, আর প্যারাগ্রাফ ট্যাগের কাজই হচ্ছে নর্মাল লেখা দেখানো। তো এই হচ্ছে আমাদের হেডিং আর প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে মিল অমিল। নর্মাল লেখার জন্য আমরা এই প্যারাগ্রাফ ট্যাগটা ব্যবহার করে থাকি। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। ওকে ভাই, প্যারাগ্রাফ ট্যাগের কাজ কি সেটা আমরা বুঝতে পারলাম। এবার প্যারাগ্রাফ ট্যাগের পরে আমরা একটা জিনিস সম্পর্কে আলোচনা করব। এই যে প্যারাগ্রাফ ট্যাগ কি সেই জিনিস সম্পর্কে আমাদের আলোচনা হচ্ছে শেষ হলো। এখন আমরা শিখব ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ কি জিনিস। আমরা এতক্ষণ পর্যন্ত দেখছি একটা বক্সের শুরু আছে এবং শেষ আছে, শুরু হয়, বক্সটা শুরু হয় এবং বক্সটা কি হয়, শেষ হয়। এখন আমরা যেটা দেখব, সেটা হচ্ছে, এমন একটা বক্স, আচ্ছা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এমন একটা বক্স, যে বক্স হচ্ছে তোমার কি, যে বক্স হচ্ছে শুরু আছে কোনো শেষ নাই, বা এটা শেষ আছে শুরু নাই, এরকম আর কি, একটাই ট্যাগ থাকে। এদেরকে বলা হয় ফাঁকা ট্যাগ। যেমন ব্রেক, BR, এটাকে বলা হয় ব্রেক ট্যাগ। এরপর হচ্ছে হরিজন্টাল রুল ট্যাগ, এরপর হচ্ছে ইমেজ ট্যাগ। এদের শুরু আছে শেষ নাই, মানে ব্রেক ট্যাগকে এভাবে লেখা হয় না। এই যে যেমন এইভাবে, যে ব্রেক ট্যাগ শুরু হলো তারপরে হচ্ছে এই ব্রেক ট্যাগ শেষ হয়ে গেল, এইভাবে ব্রেক ট্যাগ লেখা হয় না। ব্রেক ট্যাগ শুধু এই BR লেখা হয়, শেষ, এটাই ব্রেক ট্যাগ, এটাই ব্রেক ট্যাগ, এই শুধু এতটুকু। তার মানে এটা একটা সিঙ্গেল ট্যাগ, এই ট্যাগের শুরু আছে কোনো শেষ নাই, এটা দিয়ে শুরু বুঝায়, এটা দিয়ে শেষ বুঝায়। তো এই সব ট্যাগকে বলা হয় তোমার ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ। এদেরকে কি বলা হয়, ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ। এরকম 3-4টা ট্যাগ আছে আমাদের বইয়ের মধ্যে আলোচিত। সেটা হচ্ছে, একটা হচ্ছে ব্রেক ট্যাগ, যেটা দিয়ে, এই ব্রেকের কাজ কি, এই ব্রেকের কাজ হচ্ছে একটা লাইন পর আর একটা লাইন, যেমন মনে করো এখানে কি লেখা আছে, এটা যদি আউটপুট হয়, এই কোডটা যদি আমি লিখি, আমার ওয়েবসাইটের লেখাটা কেমন দেখাবে, আমার ওয়েবসাইটের লেখাটা দেখাবে এরকম, দিস ইজ এ প্যারাগ্রাফ ট্যাগ, এটাই তো লেখা দেখাবে, তাই না? কিন্তু আমি চাচ্ছি যে না, আমার লেখাটা এরকম না দেখায়, দিস ইজ এক লাইনে থাকবে, প্যারাগ্রাফ ট্যাগ আরেক লাইনে থাকবে। এই যে দিস ইজ এক লাইনে থাকবে আর প্যারাগ্রাফ ট্যাগ আরেক লাইনে থাকবে। তাহলে কি ইজ এর পরে জায়গা আছে কিন্তু পরের লাইনে চলে গেছে কেন? এই ইজ এর মাঝখানে যদি তুমি একটা ট্যাগ ব্যবহার করে দাও, এই BR ব্রেক ট্যাগ ব্যবহার করে দাও, এই ব্রেক ট্যাগ যদি মাঝখানে ব্যবহার করে দাও, এই ব্রেকের কাজই হচ্ছে এই লাইনটাকে ব্রেক করে দেওয়া। ব্রেক ট্যাগের কাজ কি, লাইনকে ব্রেক করে দেওয়া। তার মানে এই যে ইজ এর পরে যদি ব্রেক ইউজ করো, তার মানে হচ্ছে লাইনটাকে সে ব্রেক করে দিবে। তো লাইনটাকে ব্রেক করে দিলে তখন এই দিস ইজ এক লাইনে থাকবে, প্যারাগ্রাফ পরের অংশ আরেক লাইনে চলে যাবে। তো এটা হচ্ছে ব্রেকের কাজ। আচ্ছা, এর পরবর্তীতে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে আমাদের HR ট্যাগ, এই HR ট্যাগের কাজ কি, এটা মাঝে মাঝে ক নাম্বার বা MCQ তে আসে। এই HR ট্যাগের কাজ হচ্ছে, মনে করো কোন একটা লেখা, এখানে কোন কিছু লিখলাম আমি, মনে করো যে এখানে অনেক কিছু, এখানে আমি অনেক কিছু লিখলাম, লেখার পর আমি চাচ্ছি এরকম একটা দাগ থাকুক, এরপর আবার লেখা শুরু হয়। এই যে মাঝখানে হরিজন্টাল বরাবর একটা রুল বা একটা দাগ যদি আমরা টানতে চাই, তখন আমরা জাস্ট HR এই কথাটা, এই ট্যাগটা লিখে দিলেই আমাদের হচ্ছে এই দাগটা চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। HR ট্যাগের কাজ হচ্ছে হরিজন্টালি রুল করা।
আর হচ্ছে ইমেজ যেটা, সেটা হচ্ছে ওয়েবসাইটে ছবি যুক্ত করতে হলে আমরা যে ট্যাগটা ব্যবহার করি সেই ট্যাগটার নাম হচ্ছে ইমেজ ট্যাগ, যেটাকে আইএমজি বলা হয়। এটাই শুধুমাত্র, এটাও সিঙ্গেল ট্যাগ বা হচ্ছে এমটি ট্যাগ, যেটার কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। তো ইমেজ ট্যাগ নিয়ে আমরা যখন ছবি যুক্ত করার কোড করব তখন হচ্ছে আমরা এটা ডিটেলস দেখবো, ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আসো ফরম্যাটিং ট্যাগ। ঠিক আছে, ফরম্যাটিং ট্যাগ জিনিসটা কি? নর্মাল হিসাব, মেকআপ, অর্থাৎ আমরা মানুষ, ঠিক আছে, বিশেষ করে আমাদের লেডিস, মানে হচ্ছে যে ছেলেদের থেকে, জেন্টসদের থেকে লেডিসদের ক্ষেত্রে জিনিসটা বেশি প্রযোজ্য আর কি, যে হচ্ছে মেকআপ বিষয়। দেখো, আমরা ঠিকঠাক আছি মানুষ, কিন্তু আমরা মেকআপ করে কি বিভিন্ন ধরনের রূপ টুপ আর একটু বাড়ানোর চেষ্টা করে আর কি, এরকম। সো ফরম্যাটিং জিনিসটা হচ্ছে এরকমই, ঠিক আছে। কোন একটা লেখার রূপ বাড়াতে হলে এই ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করতে হয়। রূপ কিভাবে বাড়াবো? কোন লেখার একটা ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ, এই লেখাটাকে আমি একটু মোটা করে দেখাইতে চাচ্ছি, তাহলে যে মোটা করলা। কোন একটা লেখার এই জায়গায় আমি একটু বাঁকা করে দিতে চাচ্ছি, আমি এই স্কোয়ার টুকে উপরে উঠাই দিতে চাচ্ছি, H2O এর টুকে নিচে নামাই দিতে চাচ্ছি, আমি চাচ্ছি এই লেখাটা কাটা আকারে দেখাক, তারপরে আমি এরকম আর কি, আমি লেখা চাচ্ছি এই লেখাকে একটু বড় করে দেখাক। তো এই লেখাকে যখন, মনে করো একটা অনুচ্ছেদ, এখানে বিভিন্ন শব্দকে আমি বিভিন্ন রকম করার চেষ্টা করতেছি বা করব, তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে। এই কাজটা করা হয় যেই সকল ট্যাগ দ্বারা, সেই সকল ট্যাগকে বলা হয় ফরম্যাটিং ট্যাগ। সেই সকল ট্যাগকে কি বলা হয়? ফরম্যাটিং ট্যাগ, সোজা হিসাব। অর্থাৎ লেখাকে মেকআপ করতে হলে যেসব ট্যাগ ব্যবহার করব, সে তাদেরকে আমরা মেকআপ ট্যাগ না, মেকআপ না, তাদেরকে আমরা বলবো ফরম্যাটিং ট্যাগ। আশা করি বুঝতে পেরেছো। এখন এই ফরম্যাটিং ট্যাগ গুলো কি কি? এই যে দেখো, একটা লেখাকে বোল্ড মানে মোটা করতে হলে যে ট্যাগটা ব্যবহার করি সেই ট্যাগটার নাম হচ্ছে বি ট্যাগ। তবে স্ট্রং ট্যাগ এটা ব্যবহার করলো লেখাকে বোল্ডলি দেখায়, ঠিক আছে। তা আমরা এটার একটা হচ্ছে এক্সাম্পল দেখি কি আছে জীবনে। চলো আমরা শুরু করি, একটা এক্সাম্পল এখানে দেখি। মনে করো এখানে লেখা আছে কি, দিস ইজ এ প্যারাগ্রাফ। আমি যাচ্ছি ভাই প্যারাগ্রাফ লেখাটা একটু বোল্ড মোটা আকারে দেখাক। আমি কি করব? এই প্যারাগ্রাফকে বি ট্যাগের ভিতরে ঢুকাই দিব। দেখো, বি ট্যাগের ভিতরে আমি প্যারাগ্রাফকে ঢুকাই দিচ্ছি, এখানে একটা বি লিখলাম, ওকে, আর প্যারাগ্রাফের শেষে এখানে একটা বিটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এই যে বিটা আমি এখানে ক্লোজ করে দিলাম। এই যে দেখো, এই প্যারাগ্রাফকে কিন্তু আমি বি ট্যাগের ভিতরে ঢুকাই ফেলছি। এই যে বি ট্যাগ, তারপর প্যারাগ্রাফ, এই যে বি ট্যাগ ক্লোজ হলো। এখন যদি আমি এটাকে রান করি, এই কোডটাকে যদি চালাই, দেখো প্যারাগ্রাফ লেখাটা কিন্তু একটু মোটা হয়েছে, দেখতে পাচ্ছ? না দেখতে পেলে আমার কথা বিশ্বাস করে না, আসলে লেখাটা মোটা হয়েছে। এই যে প্যারাগ্রাফটা একটু মোটা হয়ে গেছে, তার মানে দেখছো বোল্ড লেখাকে আমরা একটু মেকআপ করাইলাম। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বোল্ড ট্যাগ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এছাড়াও আরো আছে, যেমন আই ট্যাগ। বি এর জায়গায় যদি আমি বি ব্যবহার না করে আই ব্যবহার করি, মনে করো আই, আই এর কাজ হচ্ছে লেখাকে ইটালিক, ওই যে লেখা আছে না একটু বাঁকা হয়ে যায়, ওই বাঁকা করে যে ট্যাগ দ্বারা, সেটাকে বলা হয় আই ট্যাগ দ্বারা। এই যে দেখো, লেখায় প্যারাগ্রাফ লেখাটা বাঁকা হয়ে গেছে, এটা হচ্ছে আই ট্যাগের কাজ, তা মানে ইটালিক করে ফেলে। তাছাড়া লেখাকে আন্ডারলাইন, লেখার নিচে আন্ডারলাইন যদি আনতে চাই, তাহলে আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। এই যে দেখো, লেখার নিচে, প্যারাগ্রাফের নিচে আন্ডারলাইন চলে আসছে। তো এইভাবে হচ্ছে আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে আমি যদি চাই এই লেখার মাঝখান দিয়ে কাটা থাকবে, তাহলে কি করব? আমি ডিইএল, ডিলেট ট্যাগের ডিইএল, এই ডিইএল ব্যবহার করব। দেখো, ডিইএল শুরু করলাম, আবার শেষ করলাম ডিইএল দ্বারা। শুরু করে এখন যদি আমি রান করি, দেখো প্যারাগ্রাফের মাঝখান দিয়ে একটা কাটা চিহ্ন দেখাচ্ছে, এর মানে হচ্ছে ডিলেট। এই জিনিসটা লেখাটাকে ডিলেট বোঝাচ্ছে আর কি। তো এই হচ্ছে আমাদের হচ্ছে যে লেখাকে ফরম্যাট করতে হলে যেসব জিনিস লাগে সেগুলো। এই যে দেখো, এখানে আছে বোল্ড ট্যাগ, লেখাকে মোটা করার জন্য। ওই বি এর পরিবর্তে যদি আমরা স্ট্রং ট্যাগ লিখি, স্ট্রং ট্যাগ পুরোটাই লিখতে হবে, ওই ট্যাগ ব্যবহার করলে লেখাকে মোটা দেখাবে। ইউ ট্যাগ ব্যবহার করলে লেখার নিচে আন্ডারলাইন দেখাবে। আইএনএস ইনসার্ট বোঝায়, এই আইএনএস ট্যাগ ব্যবহার করলে লেখার নিচে দাগ দেখাবে, আন্ডারলাইন দেখাবে। আই ট্যাগ দিয়ে লেখাকে ইটালিক করবে, বাঁকা করবে। ইএম ট্যাগ দিয়ে লেখাকে ইটালিক বা বাঁকা করবে। এরপরে আসো, খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের 2025 সালের মিনিমাম 5-6টা বোর্ডে দেখবে এই সুপ সাব নিয়ে প্রশ্ন চলে আসবে, হয় সিকিউতে আসবে, না হয় এমসিকিউতে আসবে, দেখবা চলে আসবে। এই সুপারস্ক্রিপ্ট লেখা দেখাইতে, আর সাব মানে সাবস্ক্রিপ্ট লেখা দেখাতে। এখন সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কি? যেই সব লেখার ওই যে উপরে যেমন পাওয়ার আকারে যেসব জিনিস থাকে সেগুলো হচ্ছে সুপারস্ক্রিপ্ট, আর নিচে যেগুলো থাকে সেগুলোকে বেজ আকারে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় সাবস্ক্রিপ্ট। যেমন আমি লেখা দেখতে যাচ্ছি ভাই, এ স্কোয়ার, এই লেখাটা আমি দেখতে যাচ্ছি, তাহলে আমি কিভাবে করব? দেখো, এ স্কোয়ার লেখা যদি আমি দেখতে চাই, আমি প্রথমে এক কাজ করি, এ স্কোয়ার লেখা আমি এখানে প্রথমে এ স্কোয়ার লিখি, মানে এ স্কোয়ার তো লিখতে পারবো না, এ টু লিখতে পারবো, আমি এখানে এ টু লিখলাম। এই যে এ টু,
এবার যদি আমি রান করি, দেখো এখানে A2 দেখাচ্ছে, A স্কয়ার কিন্তু দেখাচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ, আমি এটাকে দরকার আরেকটু জুম করে, এটা অলরেডি জুমে আছে। ওকে, আরেকটা আমি জুম করলাম। দেখো এখানে যদি খেয়াল করো তোমরা, এই যে দেখো এই জায়গায় A2 কিন্তু দেখাচ্ছে, বাট আমি চাচ্ছি ভাই এটা স্কয়ার আকারে থাকুক। তো স্কয়ার আকারে যদি থাকে, এই 2 এর আগেও পিছে অর্থাৎ 2 কে একটা ট্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ট্যাগটার নাম হচ্ছে সুপ ট্যাগ। এই যে দেখো আমি এই ট্যাগটার নাম কি? ট্যাগটার নাম হচ্ছে সুপ ট্যাগ। এই যেখানে আমি SUP লিখে দিলাম, আর 2 এর পরে আমি আবার SUP লিখে দিলাম। এই যে দেখো, ওকে ওকে, এই জায়গার মধ্যে আমি লিখে দিলাম কি SUP। খেয়াল করো, এই যে দেখো সুপ ট্যাগ, এই যে দেখো সুপ ট্যাগ ক্লোজ করলাম, তার মাঝখানে 2 দিয়ে দিলাম। আমি কিন্তু এ কে কিন্তু সুপের ভিতরে ঢুকাই নাই, সুপের ভিতরে ঢুকেছে শুধুমাত্র 2 কে। এখন যদি আমি রান করি, দেখো 2 টা কিন্তু A স্কয়ার হয়ে গেছে, এখন কিন্তু উপরে চলে আসছে। তার মানে সুপ ট্যাগ পাওয়ার করে দেয়, উপরে উঠে দেয়। সুপ সাব, সুপ সাব, সুপ হচ্ছে উপরে উঠায়, সাব হচ্ছে নিচে নামায়। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসো ভাই, আমি H2O দেখতে চাই যে 2 টা নিচে থাকবে, ঠিক আছে? H2O, এখন আমি যদি H2O লিখতে যাই, দেখো তখন এই যে H2O, আচ্ছা এই 2 কে আমি সুপের মধ্যে রাখবো না। দেখো এখানে H, সুপের ভিতরে 2, এরপরও এটা কেমন দেখাবে বলো? এই 2 টা উপরে দেখাবে, উপরের দিকে দেখাবে। যেমন আমি যদি এটাকে রান করি, দেখো H স্কয়ারও দেখাচ্ছে। আমি যে এটাকে নিচে নামাইতে চাই, নিচে নামাতে হলে আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সাব, SUB, তারপরে এই পি এর বদলে SUB, এরপর হচ্ছে আমি রান করলাম। এখন দেখো সাবের ভিতরে 2 কে ঢুকেছি, এই জন্য এই 2 টা নিচে নেমে চলে আসছে। এটা হচ্ছে সাব ট্যাগের কাজ। এই সুপ সাব নিয়ে পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসবে। তো এটা হচ্ছে আমাদের সুপ সাবের কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ডিলিট ট্যাগ আমি দেখাইছি, মাঝখান দিয়ে দাগ বুঝাবে। এই স্মল ব্যবহার করে লেখা একটু ছোট করে দেখায়, আর বিগ দেখালে লেখাকে একটু বড় করে দেখায়। এটা হচ্ছে বিগ আর স্মল ট্যাগের হিসাব নিকাশ। এখন তোমরা বলো, তোমরা বুঝতে পেরেছো কিনা? সবাই আমাকে একটু জানাও যে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। সবাই একটু বলবো। ওকে, তাহলে এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো আর কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি আমাদের পরবর্তী টপিক যেটা আছে সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। এখানে আমরা এর পরবর্তী দেখো ফরম্যাটিং ট্যাগ পরে আমরা যেটা দেখবো HTML এর কমেন্ট। একটা HTML এ কমেন্ট করা হয় কিভাবে সে সম্পর্কে আমরা দেখবো। দেখো HTML এ কমেন্ট কিভাবে করে সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। কমেন্ট জিনিসটা আসলে কি এটা আমাদের বুঝতে হবে। দেখো মনে করো তুমি একটা কোড করলা, তুমি মনে করো একটা ওয়েবসাইট বানাই ফেললো, অনেক বড় সড় একটা ওয়েবসাইট একটা কোম্পানির জন্য বানাই ফেললা।
ওই কোম্পানি তুমি 2-3 বছর চাকরি করলে, এরপর তো এমন না যে সারা বছর চাকরি করবা, তুমি চলে যেতে পারো। এখন মনে করো কোনো কারণে তুমি চলে গেলে, এখন তুমি চলে গেলে তোমার জায়গায় অবশ্যই ওই কোম্পানি আরেকজন লোক হায়ার করবে। হায়ার করার পরে এখন যদি ব্যাপারটা এমন হয় যে ওই লোক, এখন ওই কোম্পানির কোনো অবশ্যই ওয়েবসাইট প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে, তাদের নতুন নতুন জিনিস অ্যাড হবে, নতুন নতুন এমপ্লয়ি আইলে এমপ্লয়ীদের তোমার হচ্ছে পরিচয় অ্যাড হবে, নতুন নতুন সার্ভিস সেল করলে ওই সব সার্ভিস অ্যাড করতে হবে, কোড অবশ্যই চেঞ্জ করতে হবে, কোডে নতুন নতুন জিনিস অ্যাড করতে হবে, রিমুভ করতে হবে। এইসব জিনিস করতে গেলে, এই নতুন নতুন জিনিস অ্যাড বা রিমুভ যদি আমরা করতে যাই, তখন কোডে যে চেঞ্জ করতে হবে, এই চেঞ্জটা করতে হলে নতুন যে লোক আসছে সে যদি তোমার কোড না বুঝে তাহলে কেমনে করবে? তো তাকে বোঝানোর জন্য কোডারদের, অন্যান্য কোডাররা যেন তোমার কোড বুঝে সেই জন্য কোডকে ওই রকম ভাবে করতে হবে এবং কমেন্ট লিখে রাখতে হবে। অর্থাৎ তুমি একটা কোড করলে, মনে করো এই কোডটা করলে যে একটা ছবি যুক্ত করার জন্য, তুমি ওই কোডের উপর যদি লিখে রাখো এখানে আমি ছবি যুক্ত করার কোড করছি, তাহলে মানুষ আরো সহজে, অন্য কোডাররা এসে আরো সহজে বুঝতে পারবে এখানে কি করা হয়েছে। তো এই কমেন্টটা আসলে কোনো কোড না, কমেন্ট আসলে কোনো কোড না, কমেন্ট কোডের মধ্যেই লেখা হয়, বাট ওটা আসলে কোড না, ওটা উপরে লেখা হয় আর কি, ঠিক আছে? ওটা উপরের দিকে লেখা হবে, এই আর কিছু না। তাহলে এই যে আমি যদি এখানে একটু তোমাদেরকে এক্সাম্পল দেখাই, মনে করো কমেন্টটা যে যেমন করা হয় সেটা হচ্ছে, এখানে মনে করো আমি একটা কোড করলাম, সাপোজ এই যে এই জায়গার মধ্যে মনে করো যে আমি কোড করলাম যে হচ্ছে এখানে যে এই, এখানে মনে করো অনেকগুলো আমি কোড অনেক কিছু লিখলাম, এখানে মনে করো একটা একটা পোর্শন আমি একটা পেজের কোড করলাম। আমি যদি এখন উপরে লিখে দিতে চাই যে নিচে কি কোড করা হয়েছে, নিচে ছবি যুক্ত করার কোড করা হয়েছে, ছবি যুক্ত করার কোড, শেষ। এই লেখাটা, এই লেখাটা লিখলে তাহলে সহজে যে কেউ বুঝে ফেলতে পারবে, ও আচ্ছা এটা ছবি যুক্ত করার জন্য নিচের কোডটা, তখন সে ওই ছবি চেঞ্জ করতে চাইলে এই কোড চেঞ্জ করবে, সহজে বুঝতে পারবে। এখন এই লেখাটাকে আমি এভাবে লিখে দিব না, এই লেখাটা এইভাবে লিখে দিলে এই লেখাটা কোডের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং কোডকে ভুলভাল ভাবে পরিচালনা করবে, কোড কাজ করবে না। তো এটা যে একটা কমেন্ট, এটাকে বলবো আমরা কমেন্ট, বাট এই কমেন্ট লেখার একটা নিয়ম আছে, এইভাবে লিখে দিলে হবে না। কমেন্ট লেখার, এইচটিএমএল এ কমেন্ট লেখার নিয়ম হচ্ছে প্রথমে এরকম একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, তারপরে এই যে এরকম একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, এই সাইনটা দিতে হবে, এরপরে দুইটা হাইফেন দিতে হবে। এই যে এইভাবে শুরু করতে হবে, দেখো অ্যাঙ্গেল ব্র্যাকেট, আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে দুইটা হাইফেন দিয়ে তারপরে তোমার কোড শুরু করবা, কমেন্টটা শুরু করবা, কমেন্টটা যেখানে শেষ সেখানে আবার দুইটা হাইফেন দিয়ে শেষ করে দিবা। এটাই হচ্ছে এইচটিএমএল এর কমেন্ট করার সিস্টেম। এখানে তুমি যাই লেখো না কেন ওইটা কোডে কাজ করবে না, কোডে থাকবে বাট কাজ করবে না। ওই কোডটা কেউ যখন এডিট করতে যাবে, ঠিক করতে যাবে, তখন সেই লেখাটা দেখে অনেক কিছু বুঝতে পারবে, এই হচ্ছে কথা। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন আসো এর পরবর্তীতে এইচটিএমএল এর কমেন্ট, আমরা এইভাবেই হচ্ছে এইচটিএমএল এর কমেন্ট গুলো করে থাকি। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো এইচটিএমএল এ কিভাবে কমেন্ট করা হয় না হয়। তো আমাদের যে আজকে যে পড়ার টার্গেট ছিল সেটা আমাদের মোটামুটি শেষ। আশা করি তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো। যারা ক্লাসটা এখনো শেয়ার করো নাই, শেয়ার করে রাখবা, কারণ প্রত্যেক দিনই হচ্ছে আমরা নতুন নতুন জিনিস, নতুন নতুন টপিক আলোচনা করব। স্যার এটা কি আপনার প্রথম ক্লাস? গত কয়েকদিনের মধ্যে প্রথম ক্লাস, বাট এর আগেও তোমাদের অনেক ক্লাস নিয়েছি, তোমরা হয়তো অনেকে দেখো নাই। তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করে রাখো। তাছাড়া হচ্ছে পরবর্তীতে আমরা এইচটিএমএল এর যে অ্যাডভান্স জিনিসগুলো, ছবি কিভাবে যুক্ত করে, তারপরে হচ্ছে ইমেজ কিভাবে যুক্ত করে, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তীতে। কারো আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না হলে আমরা ক্লাসটা আজকে এখানে শেষ করে দিব। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে আমাদের ক্লাস আজকে এখানে শেষ। 5 মিনিট এখন আসলাম, কেন এত লেট করে আসছো? বলাই তো ছিল, রুটিন তো দেওয়া ছিল যে হচ্ছে ক্লাস হবে এখন। পরবর্তী ক্লাস আবার পরশুদিন বিকেল 3টায়, তোমরা রুটিন পেয়ে যাবা, রুটিন অনুযায়ী সবাই যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? আর যারা ক্লাসটা পরে যুক্ত হয়েছো তারা হচ্ছে অবশ্যই সেটা নোট করে রাখবা, যে মানে আবার শুরু থেকে দেখে নোট করে রাখবা, ঠিক আছে? ভাই 2-3 ম্যাথ করে দিলে ভালো হয়। 2-3 ম্যাথ মানে বুঝি নাই। 2-3 ম্যাথ করে দিলে ভালো হয়। 2-3 ম্যাথ মানে বুঝি নাই। ভালো থাকবেন ভাই। অনিকনু, ওকে তুমি ভালো থাকবে অনিকনু। পরবর্তী ক্লাস আবার পরশুদিন বিকেল 3টায়, ঠিক আছে? কমেন্টটা আবার বলেন। দুইটা, প্রথম একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, আশ্চর্যবোধক চিহ্ন, দুইটা হাইফেন। এরপর তোমার যা মন চায়, যত কিছু মন চায় লিখতে পারো, এগুলো কোডের অন্তর্ভুক্ত হবে না। এরপর শেষ করবো আবার দুইটা হাইফেন অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে, শেষ। এটাই হচ্ছে কথা।
বা এইচএসসির আগে ম্যারাথন ক্লাস নেবেন, ইনশাল্লাহ অবশ্যই নেওয়া হবে, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আরেকটা টপিক নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।